রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ যথেষ্ট মনে করেন কি? আপনার মতামত জানান সন্ধ্যা 7:30 পর্যন্ত জরিপে অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে। তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি কাজী মহুয়া এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ সাগরে টেস্ট ফায়ারিং এর সময় নৌবাহিনীর 2 সদস্য নিহত, আহত 6 জনকে আনা হয়েছে ঢাকায়। সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি, অনুমতির প্রয়োজনে কর্মসূচি পেছানোর ইঙ্গিত। সরকারি চাকরিতে কোটা রাখার কোনো সুযোগ নেই, প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান জানালেন অর্থমন্ত্রী। সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজ থেকে পরীক্ষামূলক গোলাবর্ষণের সময় নৌবাহিনী 2 সদস্য নিহত এবং 12 জন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ আইএসপিআর থেকে বলা হয়েছে, আহত 6 জনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে, তবে হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেনি তারা এখনও। কর্মকর্তারা বলছেন, নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরের সাগরে নৌবাহিনীর ছোট আকারের টহল জাহাজ তিতাস থেকে টেস্ট ফায়ারিং চলছিল। গোলাবর্ষণে এক পর্যায়ে গোলাবারুদ থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে 12 জন আহত হন। তাদের একই জাহাজে করে দ্রুত আনা হয় চট্টগ্রামে ঈশা খাঁ নৌঘাটির হাসপাতালে। এখানে 2 জনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত 6 জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, দুর্ঘটনায় যারা আহত এবং নিহত হয়েছেন তাদের নাম পরিচয় এসব আনুষ্ঠানিকভাবে কখন জানা যাবে, আর আহতদের সম্পর্কে এখন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আসলে আইএসপিআর এর পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে সব বিষয়ে বলা হবে তখনই মূলত আমরা জানাতে পারবো যে নিহতদের নাম, পরিচয় এবং তাদের সার্বিক বিষয়ে। তো এখনো পর্যন্ত আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে এর যেই বিএনএস তিতাস থেকেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে এবং টেস্ট ফায়ারিং এর সময় তারা 2 জন নিহত হয় বলে আমাদেরকে আইএসপিআর এর কর্মকর্তারা জানিয়েছেন। এবং এর বাইরে যারা আহত হয়েছে তাদের প্রাথমিকভাবে এখানকার যে নৌবাহিনীর যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে আইএসপিআর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আর যে 2 জন নিহত হয়েছেন তাদের পদবীর বিষয়ে আমি আইএসপিআর এর কাছে জানতে চেয়েছিলাম। তারা বলেছেন মূলত 2 জনেই সার্জেন্ট পদের সদস্য বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং যারা আহত তাদের মধ্যে 2 জন যে কর্মকর্তা রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে বিস্তারিত পরিচয়টি এখনো পর্যন্ত তারা আমরাও সেটার অপেক্ষা করছি। নিশ্চয়ই আমরা খুব দ্রুতই এই বিষয়গুলো সম্পর্কে জেনে যাব। আপনাকে অনেক ধন্যবাদ। মহুয়া, এতদিন পর্যন্ত আসলে সড়ক দুর্ঘটনার বিষয়টি আমাদের কাছে একটা চিন্তার বিষয় ছিল, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে আকাশপথে ভ্রমণের বিষয়টি। বিশেষত গতকাল ইউএস বাংলার একটি এয়ারলাইন্স একটি বিমান চট্টগ্রামে জরুরি অবতরণ করে, তারপরে বিষয়টি সামনে এসেছে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে বাণিজ্যিকভাবে যে বিমানগুলো অভ্যন্তরীণ রুটে চলছে সেগুলো মুনাফার দিকে বেশি নজর দিচ্ছে নিরাপত্তার চেয়ে, তারা এটাতে উদ্বেগ প্রকাশ করছেন। কিবরিয়া, আপনার নিশ্চয়ই মনে আছে এবছরের 12ই মার্চ সবচেয়ে বড় বাংলাদেশের আসলে সিভিল এভিয়েশনের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হয়েছিল ইউএস বাংলার একটি ফ্লাইট, যেটা কাঠমান্ডুতে হয়েছিল। এরকম পরপর ঘটনা ঘটলে আসলে এই প্রশ্নগুলো বিশেষজ্ঞদের কেন সবারই থাকবে। যাই হোক, কালকের এই ঘটনা সংক্রান্ত এবং বিশেষজ্ঞরা কি বলছেন আমরা প্রতিবেদনে দেখে আসি। বুধবার ঢাকা থেকে কক্সবাজারের পথে নোজ হুইল জ্যাম হয়ে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইউএস বাংলার একটি ফ্লাইট। পাইলটের দক্ষতায় বেঁচে যান বোয়িং 737 উড়োজাহাজটির 171 আরোহী। গত সপ্তাহেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় একই সমস্যায় পড়ে ইউএস বাংলার একই ধরনের একটি উড়োজাহাজ। 2টি ঘটনাকে যান্ত্রিক ত্রুটি বলে দাবি করছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।
একটা নেগলিজেবল একটা পার্সেন্টেজ যেটা টেকনিক্যাল কারণে আমাদের এয়ারক্রাফটগুলো অনেক সময় দেখা যায় যে হয়তো ডিলে হচ্ছে কিংবা এমার্জেন্সির মতো ল্যান্ডিং ডিক্লেয়ার করতে হচ্ছে, বাট সেটা সব কিছু মূলে হচ্ছে আসলে সেফটি। কারণ যত বেশি সেফটি কনসার্ন থাকবে পাইলট সহ আদার্স ইঞ্জিনিয়ার প্লাস আদার অথরিটি অলসো, তা সেখানে কোনো ধরনের যদি টেকনিক্যাল এরর আসে অবশ্যই সেটা রেকটিফাই করার জন্য এমার্জেন্সি যদি কল করতে হয় তাকে করতে হবে। এ ধরনের যান্ত্রিক ত্রুটি এড়াতে সময়মতো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সেই সাথে যে চেকগুলো হয় সেই চেকগুলো সুচারুভাবে সম্পন্ন করা হয়, এটাই সাধারণত একটা বিষয়। কারণ যে লাইসেন্সিং ইঞ্জিনিয়ার সাহেব এটা করেন তাকে এইটা দায়িত্ব বোধ আছে বলেই দেওয়া হয়। আকাশপথের নিরাপত্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারির অভাব আছে বলে মনে করেন বিশ্লেষকরা। সিভিল এভিয়েশনের ইন্সপেক্টর আছে, সেফটি ফ্লাইট রেগুলেশনস ইন্সপেক্টরস যারা আছে তাদের দায়িত্ব হলো যে এই এয়ারলাইন্সগুলো তারা ঠিকমতো তাদের মেনটেন করছে কিনা বা তাদের এয়ারওয়ার্দিনেস ঠিকমতো আছে কিনা এই জিনিসগুলো নিয়মিত তাদের পর্যবেক্ষণ করার কথা। কিন্তু তারা যদি সেটা না করে সেই ক্ষেত্রে কিন্তু মানে কিছুটা ল্যাপসেস হওয়ার কারণ থাকতে পারে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাওয়ের নিরাপত্তা মানদণ্ডে সম্প্রতি উন্নতি হয়েছে বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে হোঁচট খেতে পারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সরাসরি ফ্লাইট শুরুর পরিকল্পনা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, বাংলাদেশের এয়ারলাইন্সগুলোতে ফ্লাইট সেফটির ক্ষেত্রে কি কি অসঙ্গতি আছে সেগুলো কি চিহ্নিত করা হয়েছে কিনা? দেখুন, বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলো কিন্তু আইকাওয়ের সেফটি স্ট্যান্ডার্ড সেই সেফটি স্ট্যান্ডার্ডগুলোকে কিন্তু কঠোরভাবে মেনে চলার একটা বিধান রয়েছে এবং সেভাবেই আসলে মেনে চলা হয়। তারপরেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাণিজ্যিক বিষয়টিকে প্রাধান্য দিতে গিয়ে এই সেফটির যে বিষয়গুলো সেগুলোর সাথে এক ধরনের কম্প্রোমাইজ করা হয়, যার কারণেই কিন্তু এ ধরনের কিছুদিন পরপরই আসলে এ ধরনের সমস্যার কথা আসলে সামনে আসে। যেমন কিছুদিন আগেই যেই ইউএস বাংলার যে উড়োজাহাজটি গতকালকে চিটাগংয়ে দুর্ঘটনায় পড়েছে, এই একই ধরনের একটি উড়োজাহাজ ইউএস বাংলারই কিন্তু গত সপ্তাহে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একই ধরনের একটি সমস্যায় পড়েছিল। তাদের সেখানে ল্যান্ডিং গিয়ার জনিত একটি সমস্যার কারণে তারা কিন্তু তাদের নির্ধারিত সময়ে যে ছেড়ে যাওয়ার কথা ছিল তার থেকে কিন্তু অনেকক্ষণ সময় পরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। প্রতিবেদনে শুনছিলাম ইউএস বাংলা কর্তৃপক্ষ বলছে যে ঘটনাটা যান্ত্রিক ত্রুটি ছিল, সেক্ষেত্রে তারা ফ্লাইটের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য যে যে শর্তগুলো বা যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো তারা নিচ্ছে না কেন? তারা আসলে কি কারণ বলছে? তারা যেটা বলছে যে তারা তাদের জায়গা থেকে আসলে যেই মেজার্সগুলো নেওয়া প্রয়োজন, একটি ফ্লাইট ওড়ার আগ মুহূর্তে শেষ মুহূর্তের যে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করেই তারা ফ্লাইট চালাচ্ছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। তবে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে যেহেতু বাণিজ্যিক বিষয়টিকে তারা প্রাধান্য দিয়ে থাকেন, অনেক সময় এই বিষয়গুলোতে তারা আসলে কম্প্রোমাইজ করে থাকেন এবং এই বিষয়ে আসলে সিভিল এভিয়েশন অথরিটি যে আছে বাংলাদেশের তাদেরও কিন্তু দায়িত্বে অবহেলা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে এই দায়িত্ব এই বিষয়গুলো ঠিকমতো একটি ফ্লাইট ওড়ার আগ মুহূর্তে তাদের যেই রক্ষণাবেক্ষণের যে ন্যূনতম কাজগুলো করা দরকার সেগুলো করা উচিত ছিল। অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে গতকাল এতগুলো মানুষ বেঁচে গিয়েছে। আশিক, আপনাকে অনেক ধন্যবাদ। কিবরিয়া, শনিবার যে সমাবেশ নিয়ে গত দুদিন ধরে অনেক আলোচনা হচ্ছে, বিএনপিও করতে চায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ এবং আওয়ামী লীগেরও একই রকমের একটা প্রস্তুতি ছিল, কিন্তু আজকে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে তারা পিছিয়ে সেটা রবিবারে করতে রাজি, কিন্তু সেখানেই সোহরাওয়ার্দী উদ্যানেই হতে হবে। হ্যাঁ, এই পেছানোর মূল কারণ কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ার বিষয়টির কারণে। আমরা নিকট অতীতে দেখেছি যে বিএনপি বেশ কয়েকটি কর্মসূচি করার অনুমতি পায়নি। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে সহিংসতার সংখ্যা থাকে, তারা নাশকতার সংখ্যা থাকে, এজন্য দেয়নি। কিন্তু দেখেন, নির্বাচন যত এগিয়ে আসবে, যদি বিরোধ পক্ষকে স্পেস না দেওয়া হয়, জায়গা না দেওয়া হয়, তাহলে হবে কি নির্বাচন নিয়ে যে আস্থাহীনতা আছে সেই জায়গাটা কিন্তু কাটবে না। তো তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় এবং সমাবেশ বা এরকম কর্মসূচি করতে দেওয়া হয়, সেটা নিশ্চয়ই সবাই সাধুবাদ জানাবে। তবে রবিবার যেখানে সবার কার্যদিবস শুরু হয় সেখানে সমাবেশ বিষয়টাও নিশ্চয়ই ভেবে দেখবে দুপক্ষই। এই সংক্রান্ত প্রতিবেদনটি আমরা দেখে আসি। নির্বাচন সামনে রেখে দলীয় পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত বিএনপির।
এজন্য শুরুতে ২৭ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে দলটি। এরপর 2 দিন পিছিয়ে শনিবার শুধু সোহরাওয়ার্দী উদ্যান চেয়ে ফের আবেদন করা হয়। তবে একই দিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের কর্মসূচি থাকায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় উত্তাপ। প্রতিদিন জমিতে আমরা মাঠে থাকবো, ইনশাআল্লাহ এই ধরনের চক্রান্ত প্রতিহত করবো আমরা। সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। পরে নেতারা জানান, পুলিশ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মসূচি পালন করতে বলেছে, তবে এতে রাজি নয় বিএনপি। কালকে রাত্রেও বলা হয়েছে, আমাদের মহাসচিবকে বলা হয়েছে যে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা সভা করতে পারেন, মৌখিকভাবে বলেছেন। আজকে আবার বলছেন যে না, সেখানে করা যাবে না, সেখানে অসুবিধা আছে, আপনারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করেন। সেখানে আমরা এখন বলেছি যে তাহলে আমাদেরকে তার পরের দিন দেন, যদি 29 তারিখে অসুবিধা হয় তাহলে 30 তারিখে করার জন্য দেন অনুমতি। অন্যদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগ, তাদের কর্মসূচি বানচালের চক্রান্ত করছে আওয়ামী লীগ। তাদের বক্তব্য তো হচ্ছে সংঘাত সৃষ্টি করার আপনার ইঙ্গিতবাহ। গণতন্ত্রে বিরোধী দলের যে অধিকার, সে অধিকার হচ্ছে সভা সমাবেশ করার অধিকার, এটা শান্তিপূর্ণ কর্মসূচি। শেষ মুহূর্তে হলেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার আশা করছেন বিএনপি নেতারা। আমরা আশা করব তারা তাদের এখান থেকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন শরীফ মাহমুদ। শরীফ, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাওয়ার বিশেষ কারণ কি বলছে বিএনপি নেতারা? আসলে যেহেতু নির্বাচন উপলক্ষে তারা তাদের পরিকল্পনা জানাবে, এই কারণে তারা চাচ্ছে যে বৃহৎ একটি জনসমাবেশ ঘটিয়ে সেখানে তারা তাদের যে বক্তব্য সেটি তুলে ধরবে। আর এরই মধ্যে বিএনপি ঐক্য প্রক্রিয়া যে কাজ রয়েছে সেটি শুরু করেছে, সেখানে ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যারা বিভিন্ন দলের নেতারা আছেন তারাও থাকবেন। সব কিছু মিলিয়ে এরই মধ্যে এই জনসভাকে সফল করার জন্য কিন্তু গতকালকে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতারা এসেছিলেন। বিএনপি চাচ্ছে যে ঢাকা শুধু যে ঢাকার নেতাকর্মী তা না, এখানে ঢাকার আশপাশ সহ বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী আসবে। শরীফ, ছোট্ট একটি প্রশ্ন, সেক্ষেত্রে রবিবারে যে তারা করতে চাচ্ছে, সেক্ষেত্রে ঢাকায় যে সাধারণ মানুষ যারা কাজে যায় তাদের ভোগান্তির বিষয়ে তাদের বক্তব্য কি? আসলে বিএনপি এরই মধ্যে কিন্তু আশঙ্কার কথাও জানিয়েছে, যেহেতু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেদিন অফিস বন্ধ থাকে সেদিন সমাবেশের বিষয়টি। তবে রোববার যেহেতু কর্মদিবস, সেই কারণে বিএনপি ধারণা করছে যে রোববারেও তাদেরকে অনুমতি দেওয়া হবে না। তবে সেক্ষেত্রে শরীফ আরেকটি জিনিস জানতে চাচ্ছি, যে ধরেন পুলিশের অনুমতি পাওয়া গেল না বা দেরি হলো, তাহলে বিএনপি কি কোনো বিকল্প পরিকল্পনা আছে কিনা? আসলে পুলিশ কিন্তু জানিয়েছে আগামীকাল শুক্রবার তারা বিকেলের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে। আর এরই মধ্যে বিএনপি কিন্তু তাদের যে নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একটি বৈঠক আগামীকাল সন্ধ্যে 6:30টায় গুলশান কার্যালয়ে হবে। যদি অনুমতি না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের যে নীতি নির্ধারণী ফোরামের বৈঠক রয়েছে, যেটি আগামীকাল সন্ধ্যায় গুলশান কার্যালয় হবে, সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যতটুকু ধারণা করা হচ্ছে যে বিএনপি তাদের যে শেষ পর্যন্ত নয়াপল্টনে যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা ছোট করে হলেও সমাবেশ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আগামীকালই অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে সমাবেশের নামে বিএনপি সহিংসতার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে সকালে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প নেই বলে দাবি করেন কাদের। জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দেশের 66% মানুষ বর্তমান সরকারের পক্ষে আছে, তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। জগা খিচুড়ি ঐক্যের কোনো ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ সমাবেশ হলে, আন্দোলন হলে আমরা রাজনৈতিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করব। আর সহিংসতা নাশকতার দিকে যদি বিএনপি তার দোষকদের নিয়ে পা বাড়ায়, তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব জনগণ তাদেরকে দেবে।
শরীয়তপুর 2 আসন কেবরিয়া নড়িয়া সখীপুরে 40 বছর পর এবার আওয়ামী লীগের নতুন প্রার্থী পাচ্ছে। সেখানকার ভোটাররা এতদিন ছিলেন শওকত আলী, তার ছেলে খালেদ শওকত আলী এবার মনোনয়ন চাইবেন। শওকত আলী বয়স হয়ে গেছে বলে সরে গেছে। তবে শরীয়তপুর অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আসন, এই পদ্মার ভাঙনের কারণে বিশেষ করে আরও সামনে চলে এসেছে। এবার নির্বাচনে কিন্তু এটা একটা বড় ইস্যু হবে। ভোটাররা বিশেষ করে ওখানের স্থানীয় জনগণ দেখতে চাইবে যে কারা এই ভাঙন রোধে একটা পদক্ষেপ নেবে, সেটা একটি বিষয়। আরেকটি হচ্ছে 40 বছর পর নতুন প্রার্থী, এটি কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, নতুন প্রার্থী আসবে। তবে একটা জিনিস দেখার বিষয়, বড় দুটি দলের বা সবগুলো রাজনৈতিক দলের যে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যদি তৃণমূলের নেতাদের মূল্যায়ন না করা হয়, যদি পরিবার প্রথায় চলে আসে, তাহলে ত্যাগী নেতা যারা তারা নিরুৎসাহিত হবে। আসলে মনোনয়নটা একটা বড় ব্যাপার, কারণ রাজনীতি যারা করেন তাদের একটা প্রত্যাশা থাকে, তাদের একটা লক্ষ্য থাকে, একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা যাই বলেন। তো প্রতিবেদনটা দেখে আসি আমরা এই সংক্রান্ত। নড়িয়া সখীপুর নিয়ে শরীয়তপুর 2 আসন প্রতি বছর ভাঙনের কবলে পড়ে এখানকার বিস্তীর্ণ এলাকা। চলতি মৌসুমেও নড়িয়ার মুলফুতগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভিটামাটি হারিয়েছে 4000-এরও বেশি পরিবার। তাদের অভিযোগ, পদ্মার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারি বরাদ্দ মিললেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। আসনটিতে ভোটার 3,09,335 জন। তারা বলছেন ভাঙন রোধে পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখার ওপর ভিত্তি করেই ভোট দেবেন তারা। ভোট হবে, প্রবলেম নাই, আগে আমরা বেরিবাদ চাই। বেরিবাদ হবে না, আমরা এর ধারে কাছে নাই। এটা অল নড়িয়া থানা, অল ডিস্ট্রিক্ট শরীয়তপুরের জনগণের একই কথা। যারা আমাদের এই দুর্দিনে আমাদের এই নদীর পাড়ের মানুষগুলো যারা বিপদে আছে, তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে অবশ্যই মানুষ তাদেরকে মনে রাখবে এবং তাদের প্রতি তারা আকৃষ্ট থাকবে। আশ্বাস দিতেছে নদী ভাঙা কাজ করে দিবে, কিন্তু আমাদের কোনো এরকম কাজ করতেছে না। তো আমাদের চাওয়া পাওয়া যে আগামীতে যে আমাদের জন্য এই কাজটা দ্রুত করে দিবে এবং একজন ভালো ব্যক্তিত্ব আমরা নির্বাচনে তাদেরকে চাই। 1979 সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন আগরতলা ষড়যন্ত্রের মামলার আসামি অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী। বার্ধক্যের কারণে এবার তার জায়গায় ভোটে লড়তে চান ছেলে খালেদ শওকত আলী। অন্যদিকে কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমও চাইছেন নৌকা মার্কায় ভোটে দাঁড়াতে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন, এটাই আমার মূল টার্গেট। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় মনোনয়নের ভিত্তিতে হয়েছে, সেই কারণে আমাদের দলের একাধিক প্রার্থী ছিল। এটা একেবারে স্থানীয় পর্যায়ের নির্বাচন, তৃণমূল পর্যায়ের নির্বাচন প্রথমবারের মতো হয়েছে। ওইভাবে অনেককে আমরা বিরত করতে পারি নাই, তো সেগুলো গোছানোর কাজও আমাদের চলছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন, অনেক প্রার্থী থাকতেই পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা তাকে সামনে নিয়ে নির্বাচন করব। তবে আমরা আশাবাদী মনোনয়ন আমরাই পাবো এবং নির্বাচন আমরাই করব ইনশাআল্লাহ। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে জেলা সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু। প্রতিশ্রুতির বিষয় পিছিয়ে নেই তারাও। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত মনে করছে তৃণমূলের নেতাকর্মীরা। নির্বাচনমুখী কমিটি করছি এবং নির্বাচনে যারা মানসিকভাবে এবং কর্মঠভাবে এলাকায় গিয়ে কাজ করতে পারবে এবং সেন্টার কমিটিগুলি যারা সেন্টারকে ফেস করতে পারবে, এরকম লোক দিয়ে সেন্টার কমিটি করা আরম্ভ করে দিয়েছে। শরীয়তপুরের 3টি আসনের মধ্যে সবচেয়ে ঝুঁকি নিয়ে বসবাস করছেন এই জনপদের অধিবাসীরা। তাই আসন্ন নির্বাচনে নড়িয়া সখীপুরের মনোনয়ন প্রত্যাশীদের কাছে তাদের বড় চাওয়া ভিটেমাটি ও কর্মসংস্থানের নিশ্চয়তা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নড়িয়া, শরীয়তপুর। সরকারি চাকরিতে কোটা বাতিলের ব্যাপারে অনড় অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, কোটা বাতিল হচ্ছেই। সচিবালয়ে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঋণ খেলাপিদের কড়া সমালোচনা করেন অর্থমন্ত্রী। কোটা সংস্কারের দাবিতে 8 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর 2 দিন পর সংসদে কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কোটা পদ্ধতি পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে কমিটি করে সরকার। এই কমিটি সম্প্রতি কোটা পুরোপুরি বিলোপের সুপারিশ করেছে। কমিটির দেয়া প্রতিবেদন আগামী সপ্তাহে উঠতে পারে মন্ত্রিসভায়। মতামত চাইবে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকারি চাকরিতে কোটা বাতিলে শক্ত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে কোটা থাকার আর কোনো সুযোগ নেই। তিনি আমার সঙ্গে একটা কথা হয়েছিল, আমি কোনো একটা বলেছিলাম, তার জবাবে বলেছেন যেটা আমি বলেছিলাম যে মেয়েদের কোটা হয়তো রাখা উচিত।
সো আর রিয়াকশন ওয়াজ এটাই প্রথমে বাদ দিতে হবে, কারণ তারা সবচেয়ে বেশি চিৎকার করছে। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংক ঋণ খেলাপি নিয়ন্ত্রণের চেষ্টা হলেও পরিস্থিতির কারণে তা সফল হচ্ছে না। লোন ডিফল্ট ইজ এ ম্যাটার অফ শেম ফর অ্যান ইন্ডিভিজুয়াল। সামহাও এই শেমটা আমাদের নাই। ইটস ভেরি আনফরচুনেট, এটা নেই। অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণ আদায়ের উপায় নিয়ে তিনি একটি প্রতিবেদন তৈরি করছেন। আগামী সরকারের নতুন অর্থমন্ত্রী চাইলে এ প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিবরিয়া এশিয়া কাপের ফাইনালে আবারও বাংলাদেশ 2016 পরে এবং ভারতের বিপক্ষেই সবাই বলছে যে ফাইনালে পরিষ্কার ফেভারিট ভারত, কিন্তু আমার কাছে ফেভারিট যথারীতি বাংলাদেশ। হ্যাঁ, প্রথম বাংলাদেশ ফাইনালে খেলার সুযোগ পায় 2012 সালে, সেবারও তারা ফাইনালে জিততে পারেনি, কিন্তু এবার আমরা আশা করছি অবশ্যই। কিন্তু একটা জিনিস দেখার বিষয়, বাংলাদেশের ক্রিকেটের কিন্তু অনেক অর্জন আছে বাংলাদেশ টিমের। বিভিন্ন টেস্টে তারা জিতেছে, ধবল ধোলাই করেছে অনেক দলকে, কিন্তু 3টি দল বা ততোধিক দলের অংশগ্রহণে কোনো টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত জেতেনি। এখন আমাদের সামনে সেই জয়ের একটা হাতছানি আছে, দেখা যাক কি হয়। প্রতিবেদনটা দেখে আসি। মনে হয় যে আমাদের স্বপ্নটা অবশ্যই থাকে এবং আমাদের এইটা টার্গেট ছিল এশিয়া কাপের আগে, যে আমরা অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত যেন রিচ করতে পারি। দেন আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপের ম্যাচে যেটা আমাদের বেস্ট ক্রিকেট খেলে তারপরে যেটা হবে ইনশাল্লাহ দেখা যাবে। ইন্ডিয়াকেও হারানো অসম্ভব কিছু না, কারণ এর আগেও আমরা হারিয়েছি। হয়তো বা এটা ঠিক যে আমরা হয়তো কনসিস্টেন্টলি তাদের সাথে অনেক ভালো খেলতে পারিনি, বাট অ্যাট দ্য সেম সাইড আপনার এটাও ভুললে চলবে না, তারা কিন্তু ওয়ার্ল্ডের টপ 2টা টিমের মধ্যে একজন। তো আমার মনে হয় যে আমরা যে আমাদের বেস্ট ক্রিকেটে খেলতে পারি, আমার মনে হয় যে ইনশাল্লাহ তাদেরকেও প্রেশারাইজ করা সম্ভব এবং এই ম্যাচ জেতা সম্ভব, চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। এদিকে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের, তবে টপ অর্ডারে ব্যর্থতায় চিন্তিত তিনি মনে করছেন সাকিব তামিম নির্ভরশীলতা দলে পারফরমেন্সে প্রভাব ফেলছে। ফাইনালে নির্ভর হয়ে খেলার তাগিদ দিয়েছেন মুশফিক মাশরাফিদের। সময় ফেল করে আসছে বলতে গেলে অলমোস্ট অনেক দিন ধরেই, এক্সেপ্ট তামিম। তখন তামিম নাই, কাজে ওটা একটু বেশি প্রকট হয়ে ধরা পড়ছে। এখন যখন সাকিব নাই আরেকটু পড়া হচ্ছে। এরকম করে যদি কোনো সময় মুশফিক না থাকে দেখবেন আরও বড় মনে হচ্ছে। সো আসলে কিন্তু আমরা কিন্তু কয়েকটা প্লেয়ার, আমাদের টিমে 5 জন ম্যাচ উইনার আছে, এর মধ্যে যখন নাকি মেজর দুজনই থাকে না, তখন একটা ধাক্কা তো খাবেই। ডেফিনেটলি আপনি যদি কাগজে কলমে দেখেন, ভারত ডেফিনেটলি এগিয়ে আছে আমাদের চেয়ে। ওরা শক্তির দিক দিয়ে ওরা আমাদের চেয়ে একটু এগিয়ে আছে, সেটাতে কোনো সন্দেহ নেই। তবে আমি যেটা সবসময় বলি যে ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেনিটি, বাট আমাদেরও অনেক ম্যাচ উইনার আছে। এরা যদি ক্লিক করে এনিথিং ক্যান হ্যাপেন। আমরা কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। হার জিত আছে, যা হয় হবে, কাজে আমাদের হারাবার কিছু নেই। জানাবো আপনাদের সমস্যা, সংকট, সম্ভাবনার কথা, থাকবে মতামত জরিপের ফল, তার আগে একটি বিরতি। স্বাগত আরও একবার। সংবাদের শুরুতে আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। মোর্শেদ রুমন ফুলগাজী ফেনী থেকে লিখেছেন, বৃষ্টি হলেই ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বাঁধ ভেঙে প্রতি বছর বন্যা হয়, যার ফলে মানুষের জীবনে নেমে আসে বিপর্যয়। প্রতি বছরই পাওবি বাঁধ মেরামতের কথা বললেও সেটা কাজ হয় না, তাই জনগণের কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। নেত্রকোনার মদনপুর থেকে রফিক খান বলছেন, নেত্রকোনা জেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামে প্রায় 4 বছর আগে বিদ্যুতের তার টানা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিদ্যুতের কোনো দেখা নেই। তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এই ব্যাপারে। আফরোজা সুলতানা কাজীপাড়া মিরপুর থেকে একটি সুন্দর চিঠি পাঠিয়েছেন। কাজীপাড়া ও মিরপুর 10 ফুট ওভার ব্রিজের উপর অসহায় বিরল রোগের কয়েকজন ভিক্ষুক পড়ে থাকে, তাদের জন্য ভিক্ষা করাটাও অনেক কষ্টকর। সরকার পুনর্বাসনের ব্যবস্থা করলে শেষ জীবনে কিছুটা হলেও তারা শান্তিতে থাকবে, এই বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। আপনাদের অনেক ধন্যবাদ। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ আপনারা যথেষ্ট মনে করেন কিনা, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। যথেষ্ট মনে করছেন 13 ভাগ মানুষ, আর বিপক্ষে ভোট পড়েছে 87 ভাগ। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। শিরোনামগুলো আরেকবার। সাগরে পরীক্ষামূলক গোলাবর্ষণের সময় বিস্ফোরণ, নৌবাহিনীর 2 সদস্য নিহত, আহত 12 জন। সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি, অনুমতির প্রয়োজনে কর্মসূচি পেছানোর ইঙ্গিত।
সরকারি চাকরিতে কোটা রাখার কোনো সুযোগ নেই, প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান জানালেন অর্থমন্ত্রী। সংবাদ সন্ধ্যা এটুকুই। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন এডিটরস দিকে।